আলু চাষে রেকর্ড ফলনের জন্য যে গোপন সার ব্যবস্থাপনা কৃষকেরা অবলম্বন করে সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওতে আলু চাষ করার আগে আপনার জমিতে কোন কোন সার ব্যবহার করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে আজকের ভিডিওতে দুই রকম সার ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। একটা হবে একটু বেশি খরচের এবং একটা হবে একটু কম খরচের। কম খরচ করেও কিভাবে আপনি আলু চাষে দ্বিগুণ ফলন ফলাতে পারবেন সেটাও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই যাদের বাজেট বেশি অর্থাৎ চাষের জন্য সার বেশি দাম দিয়ে কিনতে পারবেন তারাও এই ভিডিওটি দেখুন। আবার যাদের বাজেট কম অর্থাৎ অল্প টাকার বিনিময়ে আপনারা জমি প্রস্তুত করতে চাইছেন তারাও এই ভিডিওটি দেখুন। দুই শ্রেণীর কৃষকেরই এই ভিডিওটা খুবই উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক একদম প্রথম থেকেই। সর্বপ্রথম যে কাজটি করতে হবে, জমি চষে দেওয়ার পর বা চাষ দেওয়ার পর আপনাকে পচানো গোবরের সার ব্যবহার করতে হবে। কারণ এই গোবরের মধ্যে অনেক কিছু উপাদান যেটা আপনার জমিকে উর্বর করে তুলতে সাহায্য করে। তাই গোবরের সার অবশ্যই ব্যবহার করার চেষ্টা করুন। যেহেতু এই গোবরের সার কম বেশি সকল জায়গায় পাওয়া যায় তাই এটা খুব সহজে এবং খুব স্বল্প মূল্যে আপনারা ব্যবহার করতেই পারেন। গোবরের সার আপনারা প্রতি বিঘার জন্য মানে 1 বিঘার জন্য 1 ট্রলি বা 1 ট্রাক্টর হিসাবে ব্যবহার করতে পারেন। এই সার ব্যবহার করার ফলে জমির ফলন অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায় এবং মেন সার দেওয়ার আগে বা মূল সার দেওয়ার আগেই কিন্তু আপনাকে এই কাজটি সম্পন্ন করতে হবে। তো সকলেই সর্বপ্রথম যে কাজটি করবেন, জমি চাষ দেওয়ার পর আপনারা বিঘা প্রতি 1 ট্রলি করে গোবরের সার নিয়ে সম্পূর্ণ জমিতে সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা হবে আপনাদের প্রথম কাজ। এই কাজটি করার পর আপনারা যেটি করবেন সেটি হলো চাষ দেওয়া, মানে গোবরের সার ছড়িয়ে দেওয়ার পর আপনাকে আরও একবার ট্রাক্টরের মাধ্যমে মাটিটাকে নরম করে নিতে হবে। এটি করার মাধ্যমে আপনার দুটো উপকার হবে। একদিকে যেমন মাটিটা আরও ঝুরঝুরে হবে ও নরম হবে, আর অপরদিকে সার যেটা রয়েছে সারটাও কিন্তু ভালোভাবে সম্পূর্ণ জমিতে মানে একসাথে মিশে যাবে। তো এইটা এতটা গুরুত্বপূর্ণ প্রসেস নয়, কিন্তু এরপর যে প্রসেসগুলো বলবো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করি প্রথম ধাপ হিসাবে। তো আমি শুরুতেই বলেছিলাম যে আমি দুই রকম সার ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে একটু লো বাজেটের বা কম পয়সার মধ্যে, আর একটা হবে একটু হাই বাজেটের বা একটু দামের মধ্যে। তো প্রথমে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা একটু হাই বাজেটের অর্থাৎ একটু দামের মধ্যে। এই স্টেজে যে সারটি আমরা কৃষকদেরকে ব্যবহার করতে বলবো বা আমরা নিজেরাও ব্যবহার করি সেটা হলো গোমরের 10-26-26, যেটা একটা এনপিকে সার। এটা হচ্ছে মূল সার। এটা আমরা বিঘা প্রতি এখন বর্তমানে 4 বস্তা অর্থাৎ 200 কেজির মতো ব্যবহার করছি। এই জায়গায় আপনারা চাইলে 3 বস্তা অর্থাৎ 150 কেজিও ব্যবহার করতে পারেন। এটা হলো কিন্তু মূল সার, যেমনটা আমি দেখাচ্ছি যে গোমর কোম্পানির এনপিকে 10-26-26। এটা দেখতে পাচ্ছেন মাটিটা একটু ভেজা অবস্থায় ছিল এবং তারপরই কিন্তু আমরা এই সারটিকে ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ জমিতে। এটি দেওয়ার পর আরও একটা সার আমাকে মিশ্রণ বানাতে হবে, যেটাও কিন্তু একই জমিতে আমরা ব্যবহার করে নেব। তো এই মিশ্রণটা আমরা কিভাবে বানাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা একটু মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো দেখুন, আমি প্রথমত জমি তৈরির জন্য নিয়ে এসেছি বোরন, যেটা সুপার বোরন। বোরনের পাশাপাশি আমি এনেছি জিঙ্ক, যেটা 21% জিঙ্ক। তো আপনারা যে কোনো জিঙ্ক ও বোরনটাও ব্যবহার করতে পারেন। এখন আমি টোটাল যে জমিটা আমার তৈরি হচ্ছে সেটা 1 একর অর্থাৎ 3 বিঘের জন্য প্রস্তুত করে দেখাচ্ছি। এই অবস্থায় যে মিশ্রণটি আমরা বানাবো সেখানে সর্বপ্রথম যেটি ব্যবহার করছি সেটা হলো ইউরিয়া। তো ইউরিয়া আমরা 45 কেজির বস্তা হয়, সকলেই কম বেশি জেনে থাকি। তো ইউরিয়া দেখতে পাচ্ছেন যে আমি 1 বস্তার মতো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে ধ্রুবী গোল্ড, যেটা টাটা কোম্পানির। তো এই ধ্রুবী গোল্ডটাও বেশ ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা বলতে পারেন। এটা আমি বিগত বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি আর এটার রেজাল্টও দুর্দান্ত পাচ্ছি। তো এই যে ধ্রুবী গোল্ডের বস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আছে আমার 50 কিলোর মতো। তো 50 কিলো আর একটা আছে 25 কিলো, মোট 75 কিলো আমরা এই মিশ্রণটার মধ্যে ধ্রুবী গোল্ড দিচ্ছি। তো সারের পরিমাণটা আপনারা নোট করেও রাখতে পারেন কোনো জায়গায়, যাতে কোনো অসুবিধা না হয়। তো 75 কেজি ধ্রুবী গোল্ড দেওয়ার পর আমরা এই যে জিঙ্ক বোরন এই দানাগুলো কিন্তু একসাথে মিশিয়ে দেব।
আরেকটা জিনিস আপনাদেরকে আমি শেষে গিয়ে বলবো যে কোন জিনিসটা আপনারা ব্যবহার করলে যে আলুর চারা ছোট অবস্থায় কেটে দেয় বা আলু বীজটাকে নষ্ট করে দেয়, সেটাও করবে না, সেটাও আমি আপনাকে জানাবো। তো এই মিশ্রণে এবার আমরা যে জিঙ্ক, বোরন, যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো ছিল এগুলো পরপর এবার ব্যবহার করব। এখানে দেখুন যে জিঙ্কের ব্যবহার আমরা কিন্তু পরপর করছি 1 কিলো 2 কিলো করে, মোট 6 কিলো জিঙ্ক আমরা এই মিশ্রণে ব্যবহার করব। তো জিঙ্ক দিয়ে দেওয়ার পর আমরা এই মিশ্রণেই বোরনটাও ব্যবহার করব। যেহেতু আমরা বিঘা প্রতি 2 কেজি হিসাবে জিঙ্কটা ধরেছি, তাই এই 3 বিঘা জমির ক্ষেত্রে আমরা 6 কিলো জিঙ্কের ব্যবহার করছি। এখানে যে জিঙ্কটা আমরা ব্যবহার করছি সেটার পার্সেন্টেজ 21%, আর যে বোরনটা ব্যবহার করছি সেটা হচ্ছে 20% বা 20% বোরন। আগেই বলে দিই, বোরনটা আমরা দিচ্ছি 8 কিলো, আর জিঙ্ক তো বললাম যে 6 কিলো। তো এই হিসাবে আপনাদের যে অনুযায়ী জমি সেই মাপ অনুযায়ী আপনারাও ব্যবহার করতেই পারেন। তো দেখতেই পাচ্ছেন যে 20% বোরন যেটা হয় একদম ডাস্ট, সেটা কিন্তু এই মিশ্রণে আমরা দিয়ে দিচ্ছি। আর এই সেই জিনিস যেটার কথা আমি বলছিলাম, এটা একটা কীটনাশক। এই কীটনাশকটি ব্যবহার করার অনেক অনেক সুবিধা রয়েছে। এটা কেন সারে ব্যবহার করছি সেটাও আমি আপনাদেরকে আগে গিয়ে বলছি, কিন্তু তার আগে এই কীটনাশকটার সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এটি হলো বাইফেনথ্রিন 10% ইসি গোত্রের একটি কীটনাশক, যেটি উই পোকা সহ বিভিন্ন ধরনের ঘুরঘুরে বা ক্ষতিকারক পোকাকে দমন করতে সাহায্য করে। তো এটা যদি আপনি সারের সাথে মাটিতে দিয়ে দেন তাহলে কিন্তু আলু বীজ বসানোর পরও আলুর বীজকে ক্ষতি করতে পারবে না, বা চারা বেরোনোর পরও কিন্তু একে ক্ষতি করতে পারবে না। আলু বীজকে ক্ষতি যাতে না করে তার কারণেই এটার ব্যবহার করা। তো এরপর সমস্ত মিশ্রণটিকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ উপাদানগুলো এই মিশ্রণে সমানভাবে পৌঁছে যায়। এরপর এই যে মিশ্রণটা হয়েছে এটাকে কিন্তু সম্পূর্ণ জমিতে, আমার যে মূল জমি রয়েছে সেটার মধ্যে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, এটা ছিল আমাদের প্রথম স্টেজে। যারা একটু দামি সার ব্যবহার করবেন বা এটার একটু খরচ অপেক্ষাকৃত বেশি, এই যে সারগুলো আমরা ব্যবহার করছি, মানে যেটা আপনি 10-26 বলতে পারেন, তারপরে এই যে সমস্ত সারগুলো ব্যবহার করলাম, এটা একটু অপেক্ষাকৃত বেশি খরচ। এরপর আমরা আলোচনা করব যারা একটু কম খরচের মধ্যে করতে চাইছেন তারা কোন কোন সার ব্যবহার করবেন, কি পরিমাণে ব্যবহার করবেন, সেটাও আমরা আজকের ভিডিওতেই আলোচনা করব। তো এটা যারা প্রথমে করতে চাইছেন, এটা সর্বোচ্চ কিন্তু ফলন দেবে, পাশাপাশি জমির কোনো ক্ষতি হবে না, জমির উর্বরতাও বজায় থাকবে। আর এই যে সারটা ব্যবহার করা হচ্ছে, এটা আপনি আশা করতেই পারেন যে 7 প্যাকেট থেকে 8 প্যাকেট পর্যন্ত আলু হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে টোটাল সারটা বা মিশ্রণটা আমরা মাখিয়ে নিলাম, এরপর ওই জমিতে কিন্তু আবার আমরা ছড়িয়ে দেব। যে জমিটাতে আগে প্রথমে শুধু 10-26টা আমরা ছড়িয়েছিলাম, আপনারা চাইলে এই মিশ্রণে 10-26টাও একই সাথেও ছড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খাটালিটা কম হবে। কিন্তু যেহেতু আমাদের সারের পরিমাণটা বেশি, মাখাতে খুব অসুবিধা হবে, তার জন্য সিঙ্গেল 10-26টা আগে ব্যবহার করে নিয়েছিলাম এবং পরবর্তীতে এই মিশ্রণটাকে সম্পূর্ণ জমিতে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যাস, তাহলেই কমপ্লিট, আর কিছুই নয়। এই মিশ্রণটি ভালোভাবে সমস্ত জমিতে প্রথমে ছড়িয়ে দিলেই আপনার কাজ কমপ্লিট। এরপর আরেকবার ভালোভাবে রোটার দিয়ে জমিটাকে একদম মাটিটাকে ঝুরঝুরে করে নেওয়া। এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এর উপর আর কোনো কিছু করার প্রয়োজনই নেই, কারণ সমস্ত স্টেপ আপনি কমপ্লিট করে ফেলেছেন। এরপর শুধু আপনি আলু বীজ বসানোর জন্য অপেক্ষা করুন, একদম রেডি। আর এই যে সারগুলো আপনাদেরকে বললাম, এগুলো আপনার আলুর জমিতে আপনি যদি ব্যবহার করেন তাহলে ফলন নিয়ে তো কোনো অসুবিধাই নেই, পাশাপাশি আলুর সাইজও বড় হবে ও আলুর কালারও খুব অ্যাট্রাকটিভ হবে। তো এইভাবেও আপনারা আপনার আলুর জমিকে প্রস্তুত করতে পারেন। এটা আপনাদের কাছে অপশন এ হিসাবে আপনারা বেছে নিতে পারেন। এরপর আমরা অপশন বি হিসাবে আপনাদেরকে আরও একটা মিশ্রণ সম্পর্কে জানাচ্ছি, যেটাও আপনারা ব্যবহার করলে ফলন ভালো পাবেন, তবে হ্যাঁ, এই ক্ষেত্রে অপেক্ষাকৃত খরচটা কম হবে। এই স্টেজে যে সারের উপর বেশি জোর দেওয়া হয় সেটা হলো পটাশ। এখানে পটাশকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং মূল সার হিসাবে পটাশকেই বেছে নেওয়া হয়। সেক্ষেত্রে 10-26-এর খরচটা অনেকখানি বেড়ে যায়। পাশাপাশি ইউরিয়ার ব্যবহার তো রয়েইছে, ইউরিয়া 1 বস্তা দিতেই হয়। তো এটাও দেখতে পাচ্ছেন এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ যেটা রয়েছে। তাছাড়া যেটা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা, যেটা আপনার সুপার ফসফেট। তো এই ফসফেটটা আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ব্যবহার করা হচ্ছে। মেন এখানে ফসফেটের পরিমাণ মানে ব্যবহারটা সবচেয়ে বেশি করা হচ্ছে। পাশাপাশি পটাশটা দেখতে পাচ্ছেন 50-50 100 কেজি টোটাল দেওয়া হচ্ছে এবং
এক বস্তা মানে 45 কিলো ইউরিয়া ব্যবহার করা হচ্ছে। এইখানে সব সারগুলোকে একসাথেই কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। জমিতে প্রথমে শুধুমাত্র গোবরের সার দেওয়া হয়েছে, তারপর একবার চাষ দেওয়া হয়েছে এবং এখন মেন সারটিকে প্রস্তুত করা হচ্ছে। আগের ভিডিওতে আমরা যেমন দেখিয়েছিলাম যে প্রথমে একটা সার ব্যবহার করানো হয়েছিল, তারপর দ্বিতীয়বার মিশ্রণ সার ব্যবহার করে আবার ছড়ানো হয়েছিল। এই ক্ষেত্রে কিন্তু তেমনটা করা হয়নি, সমস্ত সারগুলোকে একসাথেই কিন্তু ঢেলে নেওয়া হচ্ছে, তারপর মোট মিশ্রণটাকে সম্পূর্ণ জমি জুড়ে ছড়িয়ে দেওয়া হবে। দেখুন এখানে এমওপি যেটা মিউরেট অফ পটাশ সেটাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এমওপির পরিমাণটা এখানে আছে মোট 100 কিলো। আরও একটা কথা বলে রাখি, এখানেও কিন্তু মোট 3 বিঘার জন্য অর্থাৎ 1 একর জমির জন্যই কিন্তু প্রস্তুত করা হচ্ছে। আগের মিশ্রণটার থেকে এই মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা প্রত্যেকটা জিনিস লক্ষ্য করুন, কোনোটার সাথে কোনোটার মিল নেই, শুধুমাত্র ইউরিয়াটা একই, তাছাড়া প্রত্যেকটা আলাদা। এখানে দেখুন আমি বস্তাটা দেখাচ্ছি, যেটা মিউরেট অফ পটাশ যেটা ফার্টিলাইজার রয়েছে, এই যেটা লাল রঙের দেখতে পাচ্ছেন এটা আপনারাও জানেন যেটা এমওপি সার বা মিউরেট অফ পটাশ সার, এবং নিচে রয়েছে যেটা সুপার ফসফেট মানে ফসফেট যেটা, তো ওটাও ডাস্ট টাইপের একদম গুঁড়ো গুঁড়ো, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই মিশ্রণের মধ্যে শুধু দেওয়া হবে ইউরিয়া, ব্যাস, তাহলেই কিন্তু কমপ্লিট। এখানে আর আদার্স কিছু দেওয়া হচ্ছে না, শুধুমাত্র দেওয়া হচ্ছে একটা হিউমিক জাতীয়, যেটা আপনার শেকড়ের বৃদ্ধিতে সাহায্য করে। এই যে বালতিটা দেখতে পাচ্ছেন এটা হিউমিক অ্যাসিড টাইপের একটা ঔষধ, আর বাকি কোনো কিছু এটাতে ব্যবহার করা হয়নি। মানে এটাতে না জিঙ্ক ব্যবহার করা হয়েছে, না বোরন ব্যবহার করা হয়েছে, না কোনো ইনসেকটিসাইড ব্যবহার করা হয়েছে। আমরা বেছে বেছে দুটো ভিন্ন ভিন্ন মিশ্রণ আপনাদেরকে দেখালাম যে কীভাবে বা কোন কোন পদ্ধতিতে কৃষকেরা সার প্রয়োগ করে। এই দুটো সারের প্রসেস সম্পূর্ণ আলাদা, একটার সাথে একটার কোনো রূপ কোনো মিল নেই। তো এই জন্যই বিশেষভাবে আজকের ভিডিওটি বানানো। আমার মতে যেটা প্রথমে দেখিয়েছি ওইটাকেই আপনারা বেছে নিতে পারেন, বা ওইটার ফলন অপেক্ষাকৃত বেশি হয়। তবে হ্যাঁ, ওটার খরচও একটু বেশি রয়েছে। আর এই যে মিশ্রণটা দেখলেন এটার খরচ তেমন একটা নেই, বা খরচটা তুলনামূলক কম, অনেকটাই কম, তুলনামূলক নয় অনেকটাই কম। তো আপনাদের যেটা মনে হয় সেটা করতে পারেন। আমি দুরকম পদ্ধতি হয় বা দুরকমভাবে ব্যবহার করা যেতে পারে এই আলু চাষের জন্য জমি প্রস্তুত, আমি দুটোই আপনাদের সামনে রাখলাম। এবারে আপনারা ডিসাইডেড করবেন কোনটাকে বেছে নেবেন। আমি আবারও বলছি, আমার মতে যেটা গ্রুপ এর মধ্যে রেখেছি বা যেটা প্রথমে দেখিয়েছি সেটাই সব থেকে আমরা প্রাধান্য দিতে চাই, এবং যেটা পরবর্তীতে রেখেছি সেটাও কিন্তু অনেক কৃষকই করে, যেমন এই কৃষকটা করছে আপনারা দেখতেই পাচ্ছেন। বাকি আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট করেও জানাতে পারেন। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে আপনার মতোই অন্য কৃষকও এই টিপসটা ফলো করে আলুতে বেশি পরিমাণে ফলন ফলাতে পারেন।